আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলওয়েজ ম্যাথ ইন ইংলিশ কেয়ার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টেক কোশ্চেনের উপরে ক্লাসটা সাজিয়েছি। যারা টেক কোশ্চেনে অনেক দুর্বল অথবা টেক কোশ্চেনে ভালো মার্ক পেতে চাও, যে তুমি 5 থেকে 5 রাখবা, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা তোমার জন্য। অবশ্যই টেক কোশ্চেনের এখানে আমরা টেক কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে 5টা নিয়ম নিয়েছি। এই 5টা নিয়মের উপর ভিত্তি করে এই সম্পূর্ণ টেক কোশ্চেনটাকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর অবশ্যই এই ক্লাসের শেষে তুমিও যে কোনো টেক কোশ্চেন আসুক না কোনো পরীক্ষায় তুমি কিন্তু পারবা। এই কারণে খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবা। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে ফাইন, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, দেখো টেক কোশ্চেন। এই টেক কোশ্চেন মানে কি? টেক কোশ্চেনের টেক হচ্ছে জুড়ে দেওয়া, আর কোশ্চেন হচ্ছে প্রশ্ন। কোনো কিছু জুড়ে দেওয়াটাই হচ্ছে তোমার টেক কোশ্চেন। ওকে ফাইন। তো টেক কোশ্চেনের ক্ষেত্রে যে জিনিসটা তোমার সবচেয়ে প্রথম দরকার সেটা হচ্ছে টেক ফর্ম। এই টেক ফর্ম যদি তুমি না জানো তাহলে কিন্তু টেক কোশ্চেন পারা সত্ত্বেও তুমি কিন্তু ভালো করতে পারবে না, কারণ তোমার আনসারটা কিন্তু তখন ভুল হবে। সাপোজ তোমার পরীক্ষায় আসছে এম দিয়ে, মানে একটা বি বার আছে এম, তুমি যদি এটাকে এম নট লিখে দিয়ে আসো, তুমি লিখে দিয়ে আসছো পরীক্ষায় এম নট এভাবে দিয়ে আসছো, তোমার উত্তরটা কিন্তু ভুল। তুমি কিন্তু জানো যে এম থাকলে এম নট হবে, বাট তুমি এম নট দিয়ে আসছো কিন্তু ভুল। কারণ এটা লিখতে হবে কি, হয় তুমি আরেন্ট লিখবা, এন কমা দিয়ে সংক্ষিপ্ত ফর্মটা লিখতে হবে। অবশ্যই তোমার সংক্ষিপ্ত ফর্ম না লিখলে কিন্তু তোমার এটা ভুল হবে। এর জন্য অবশ্যই তোমাদের কী করতে হবে, টেক ফর্মটা খুব ভালো করে জানতে হবে। ওকে, চলো আমরা একটু এক নজরে দেখে নিই কী কী টেক ফর্ম এখানে আমরা দিয়েছি। ওকে, এখানে দেখো প্রথমে আমরা কী নিয়েছি, এম নট। এম নটের সংক্ষিপ্ত ফর্ম আমরা কী দেবো, আরেন্ট দেবো। তারপর হচ্ছে তোমার ইজে কী দেবো আমরা, ইজেন্ট। তারপর আছে তোমার আর নট দেবো আমরা আরেন্ট। ওয়াজ নট কী আছে, ওয়াজেন্ট। ওয়ার নট হচ্ছে ওয়ারেন্ট। হ্যাভ নট হচ্ছে তোমার হ্যাভেন্ট। হ্যাজ নট হচ্ছে তোমার হ্যাজেন্ট। হ্যাড নট হচ্ছে হ্যাডেন্ট। ডো নট হচ্ছে তোমার ডোন্ট। ডাজ নট হচ্ছে, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে তোমার, এখানে এটা নট হবে, হ্যাঁ নট। ওকে, ডাজ নট হবে ডাজেন্ট। ডিড নট হবে ডিডেন্ট। উইল নট হবে ওন্ট। শ্যাল নট হবে শান্ট। ক্যান নট হবে কান্ট। কোড নট হবে কোডেন্ট। ওট নট হচ্ছে ওডেন্ট। দেয়ার নট হচ্ছে ডেন্ট। নিড নট হচ্ছে নিডেন্ট। ওকে, এতে নিড কিন্তু একটা, এই নিড হচ্ছে একটা তোমার B1 ভার্ব প্লাস হচ্ছে আবার এটা একটা মডেল ভার্ব, ঠিক আছে, এটা একটা মডেল ভার্ব। তাহলে যখন টেন্সের ক্ষেত্রে এটা আলোচনা হবে তখন এটা বিভিন্ন পাস্ট ফর্ম, এরপরে কোনো আর B1 থাকবে না। এই যে এখানে একটা যদি মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়, নিড যখন বাক্যের যদি মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয় অবশ্যই এরপরে একটা B1 থাকবে। আর যদি মডেল ভার্ব হিসেবে ব্যবহার না হয় তাহলে এরপরে কোনো আর ভার্ব থাকবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা আমাদের নিয়মে চলে যাই, প্রথম নিয়মটা দেখে আসি। দেখো এখানে কি বলছে, মেইন ক্লজ হাবোধক হলে টেক কোশ্চেন হবে নাবোধক ইন্টারগেটিভ, ঠিক আছে। আমাদের এখানে নাবোধক ইন্টারগেটিভ করতে হবে। আর মেইন ক্লজটা যদি নাবোধক হলে টেক কোশ্চেন হবে শুধু ইন্টারগেটিভ। ওকে, এরপরে বলছে দেখো, সেন্টেন্সে যদি মেইন ভার্ব থাকে তাহলে টেন্স অনুযায়ী আমরা ডো ডাজ ডিড বসাবো। ওকে, আর যদি অক্সিলারি ভার্ব থাকে বা সাহায্যকারী ভার্ব থাকে সেটি তাহলে আমরা সেটি বসাবো। এর মানে হচ্ছে মেইন ভার্ব বলতে কি, যেমন গো, প্লে, হেল্প, এই ধরনের ভার্বগুলো হচ্ছে মেইন ভার্ব। আর বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ যেগুলো আছে এগুলা। তো মেইন অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বই বসাবো। আর যদি মেইন ভার্ব থাকে তাহলে আমরা টেন্স অনুসারে ডো ডাজ ডিড এটা বসাবো। ওকে, তো ডো আর ডাজ কোথায় কোন টেন্সে বসে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডো আর ডাজ বসে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের ডিডটা বসে। ওকে, তো দেখো আমাদের এখানে কি মনে রাখতে হবে, একটা ট্রিপল স্টার দেওয়া আছে যে মনে রাখতে হবে কোনো সেন্টেন্সের যদি নট, নো, নেভার, নান, নাথিং, সেলডম, হার্ডলি, স্কেয়ারলি, ভিয়ারলি, ফিউ, লিটল, নবডি, ইয়েট, আনলেস ইত্যাদি নেগেটিভ যুক্ত থাকে তাহলে টেক কোশ্চেন করার সময় নট বা এনকমটি দেওয়া যাবে না। ওকে, তার মানে হচ্ছে আমরা
এই শব্দগুলো হচ্ছে আমাদের নেগেটিভ বাচক শব্দ। যখন কোনো সেন্টেন্সে দেখবা যে এই ধরনের কোনো একটা সেন্টেন্সের মধ্যে আছে, সেই ক্ষেত্রে আমরা এই যখন উত্তরটা করব, টেক কোশ্চেনের যে আনসারটা করব, ওইখানে আমরা নটটা ব্যবহার করব না। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা রুলস। ওকে, এরপর দেখো টেক কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রনাউন হয়। তার মানে হচ্ছে তুমি যে উত্তরটা দিবা, এই উত্তরের যে সাবজেক্টটা হবে সবসময় প্রনাউন হবে। ঠিক আছে, যেমন কী হতে পারে, হি, শি, ইউ, ইট, দেয়ার, উই, আই, দে, এই প্রনাউনগুলো নিয়ে কিন্তু টেক কোশ্চেন মূলত। তো ওকে, আমরা এই নিয়মগুলো আসলে সুন্দরভাবে বুঝতে পেরেছি। তাহলে এই রুল 1টা তোমরা কিন্তু খুব ভালোভাবে একটু আগে পরে বুঝে নেবা, আর যদি না বোঝো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, আমি বিষয়টা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আমরা রুল 2টা দেখি। ওকে ফাইন, তাহলে এরপরে রুল 2টা দেখো। রুল 2তে কী বলছে, সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয়, মানে তুমি যে সেন্টেন্সটা তুমি আনসার করবো ওই সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা এর উত্তর লিখবো উইলিও। একবারে সরাসরি আমরা কী বসাই দেবো, উইলিও বসাই দেবো। এরপরে যদি আমাদের সেন্টেন্সটা যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দ্বারা যদি আমার শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আনসারটা কী দেবো, উইলিও দেবো। ঠিক আছে, লেটস অথবা লেটার্স দ্বারা যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা শ্যাল উই দেবো। ওকে, এরপরে দেখো আমরা এখানে 4টা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা একটু খুব ভালোভাবে খেয়াল করবা। ওপেন দ্য ডোর, এখানে ওপেন হচ্ছে B1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এখানে ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি উইলিও ব্যবহার করব। যেহেতু এটা আমার একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, অবশ্যই এখানে কী দেবো, আমরা এখানে ব্যবহার করব উইলিও। ওকে, আর অবশ্যই টেক কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই যে প্রশ্নবোধক চিহ্নটা আছে, এটা কিন্তু তোমাকে মাস্ট বি দিতে হবে। এরপরে দেখো ডোন্ট ফরগেট মি, এটা কিন্তু আমাদের নেগেটিভ প্লাস ভার্ব দ্বারা শুরু হয়েছে। ওকে, তো ডোন্ট ফরগেট মি এটার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, উইল ইউ ব্যবহার করব। ওকে, এরপর দেখো লেট মি থিঙ্ক, এখানে আমরা সুন্দর করে বলে দিয়েছি যে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম। এই ক্ষেত্রে আমরা যে কোনো সেন্টেন্সটা যখন শুরু হবে, অবশ্যই আমরা সেই ক্ষেত্রে কী ব্যবহার করবো, উইল ইউ ব্যবহার করব। ওকে, এরপর হচ্ছে লেটস বা লেটাস দ্বারা যদি সেন্টেন্সটা শুরু হয়, দেখো এখানে লেটস দ্বারা সব সেন্টেন্সটা শুরু হয়েছে। তো লেটস ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, এই ক্ষেত্রে আমরা এই জায়গায় আমরা শ্যাল উই ব্যবহার করব সরাসরি। এটা যে কোনো সেন্টেন্সই হোক, যখন সেন্টেন্সটা শুরু হবে এভাবে, অবশ্যই আমরা উইল ইউ অথবা শ্যাল উই ব্যবহার করব। শ্যাল উইর ক্ষেত্রে শুধু লেটস বা লেটাস দ্বারা শুরু হইলেই আমরা শ্যাল উইটা ব্যবহার করতে হবে। আর অন্য ক্ষেত্রে ভার্ব দ্বারা শুরু হলে, লেট মি, লেট হিম দ্বারা শুরু হলে আমরা উইল ইউ ব্যবহার করব। ওকে, তাহলে 2 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের প্রতি বছরই এখান থেকে একটা প্রশ্ন আসে। ওকে ফাইন, তাহলে আশা করি এই নিয়মটা তোমরা সহজেই বুঝতে পেরেছ। আর অবশ্যই তোমাদের কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা এই নিয়মগুলো কিন্তু পরে সঠিক ব্যবহার করতে পারবে না। তারপর 3 নম্বর নিয়মটা দেখি। ওকে ফাইন, দেখো আমাদের 3 নম্বর নিয়মটা কি বলছে। প্রথম নিয়মটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে তার প্রনাউন হিসেবে আমরা ইট বসাবো। মানে সেন্টেন্সটা শুরু হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে, সেক্ষেত্রে আমরা তার প্রনাউনটা কী নেব, আমরা ইট নেব। আমাদের কিন্তু ভার্ব নিতে কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় আমি কি ইট নেব, আমি কি হি নেব, নাকি সি নেব, নাকি দে নেব, কখন কোনটা কোথায় নেব, এটি আমাদের ধরতে সমস্যা হয়। তাই আমি এটা নিয়ে একটু কাজটা তোমাদের একটু বেশি করেছি, এবং তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য যে প্রনাউনটা যাতে তোমরা সহজে ধরতে পারো। এই কারণে এখানে আমরা প্রথম নিয়মটা দিয়েছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইট বসাবো। ঠিক আছে, আর এই নাউনগুলো আমরা কীভাবে চিনব, যদি নাউনের শেষে যে শব্দটা থাকবে, এই শব্দটার শেষে অবশ্যই TION, NS, আবার ITY, TY, হুড, অ্যান্স, ইজম ইত্যাদি যুক্ত থাকবে। ঠিক আছে, ওকে। এরপর যে কোনো প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমরা এর প্রনাউন নেব ইট। তুমি যদি মনে করো ধরতে পারতেছো এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রনাউন কী নেব, আমরা ইট নেব। ওকে, তারপর হচ্ছে দ্য প্লাস নাউন প্লাস ইন, এই ধরনের সেন্টেন্সগুলোতে সবসময় প্রনাউন আমরা ইট বসাবো। ওকে, দ্য প্লাস নাউন প্লাস ইন, এই কথাটা একটু মনে রাখতে হবে এটা। ওকে, এরপর দেখো সেন্টেন্সটা যদি জিরান অথবা ইনফিনিট হয়,
এখন জিরান কোনটা, ইনফিনিটিভ কোনটা? ওকে, দেখো ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে এটা হয়ে যায় আমার জিরান, ঠিক আছে। আর যখন আমার 2+ ভার্ব হয়, 2+ B1 হয়, তখন এটা হয় আমার ইনফিনিটিভ। ওকে, তখন এটা কি হয়ে যায়, আমাদের ইনফিনিটিভ হয়ে যায়। আশা করি জিরান আর ইনফিনিটিভ তুমি চিনতে পেরেছ। তাহলে জিরান আর ইনফিনিটিভ দ্বারা যদি কোনো সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর প্রনাউনটা সর্বদা ইট নেব, ইট। ওকে, তারপরে দেখো দেয়ার প্লাস হচ্ছে সিঙ্গুলার নাউন হলে সর্বদা আমরা ইট নেব। ওকে, ইট যদি সাবজেক্ট হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে তো কিন্তু ইটই হবে। আর থিংযুক্ত সেন্টেন্সে সর্বদা আমরা ইট বসাবো। থিংযুক্ত বলতে কীরকম, যেমন এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এই ধরনের শব্দের শেষে মানে শব্দটা শুরু হয়েছে বাট এর শেষে থিংস যুক্ত আছে, এই ক্ষেত্রে আমরা এর প্রনাউনটা নেব ইট। ওকে, তাহলে চলো আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে যে উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে ফরগিভনেস ইজ অ্যা গ্রেট ভার্চু। ওকে, এখানে দেখো এই যে আমাদের এটা হচ্ছে একটা ভার্বের আগে যে শব্দটা আছে এটাই তো আমাদের সাবজেক্ট, ঠিক না? ওকে, তাহলে দেখো এটা যদি আমার সাবজেক্ট হয়, এই সাবজেক্টটা দেওয়া কোনো হি না, ব্যক্তিবাচক কোনো প্রনাউন না, হি, হিম, শি, ইট বা দে এই ধরনের কোনো কিছু না। তাহলে এটা কোন ধরনের সাবজেক্ট? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাবজেক্ট। দেখো এই যে এখানে ফরগিভের পরে এখানে একটা নেস যুক্ত আছে, নেস, তার মানে অনায়াসে এই নেস দেখে তুমি চিনে ফেলবা এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রনাউনটা হবে অবশ্যই ইট। এখন ইট নেবা, ঠিক আছে, আর এখানে যে ইজ আছে, এই ইজটাকে আমরা কীভাবে নেব? তার আগে সবসময় দেখবা যে টেক কোশ্চেনটা করবা ওই টেক কোশ্চেনের কোনো নেগেটিভ কোনো ফর্ম আছে কি না। দেখো ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, এর ভিতরে কোনো নেগেটিভ নট, নেভার এগুলো কিচ্ছু নেই, সিলডম, বিয়ারলি কিছু নেই, তার মানে এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভে আছে, মানে পজিটিভে আছে। ওকে, তাহলে আমরা এটাকে উত্তর যখন করব অবশ্যই এটা আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে ইজ থাকলে কী হবে? ইজ থাকলে হবে ইজেন্ট, ইজ থাকলে কী হবে? ইজেন্ট। তাহলে এখানে আমরা লিখবো ইজেন্ট, এই যে ইজেন্ট কমা দিয়ে আমরা সুন্দর করে এটা এখানে এটা দেব ইজেন্ট। তারপর এই যে ফরগিভনেস এটার জন্য আমরা কী দেবো? এটার জন্য দেবো আমরা ইট, আর অবশ্যই আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তার মানে এটার উত্তরটা হচ্ছে ইজেন্ট ইট। আশা করি বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এরপরটা দেখো, এরপরটা বলছে হেলথ ইজ ওয়েলথ। দেখো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, এটা আমাদের কিন্তু সবাই জানি, আমরা সবাই জানি ম্যাক্সিমাম, বা এরকম যদি থাকতো হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাও কিন্তু একটা প্রবাদ বাক্য। তো এই ধরনের প্রবাদ বাক্যের ক্ষেত্রে অবশ্যই তার প্রনাউনটা হবে ইট। ওকে, তাহলে দেখো এখানে এটা যদি আমার পজিটিভে আছে, মানে এখানে কোনো নট নাই, তার মানে ইজ আছে, ইজের জন্য কী দেবো? একটা ইজেন্ট। আর এটা যেহেতু প্রবাদ বাক্য এই কারণে আমরা একটা প্রনাউন নেব ইট, তার মানে এটার আনসারে কী হবে? ইজেন্ট ইট। ওকে, এরপর দেখুন দ্য মাদার ইন হার লস, আমরা একটা নিয়ম দেখছিলাম যে দ্য প্লাস নাউন প্লাস ইন, এই যে দ্য পাইছো, এখানে মাদারটা হচ্ছে আমার নাউন আর এই যে এখানে ইন, তার মানে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে অবশ্যই তোমার প্রনাউনটা কী হবে? ইট হবে। ওকে, তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রোজ, এটা হচ্ছে তোমার ভার্ব। তো এই রোজটা তোমার কোন টেন্সে আছে? এটা আছে তোমার পাস্ট টেন্সে। তো এই জন্য পাস্ট টেন্সে থাকলে মেন ভার্ব যদি পাস্ট টেন্সে হয় সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কী নিতে হবে? ডিড নিতে হবে, ডিড। আরেকটা জিনিস হচ্ছে তোমার এই ডিড নিচে এখানে কোনো নেগেটিভ শব্দ আছে না, নেগেটিভ শব্দ নেই, এই কারণে অবশ্যই তোমার এখানে একটা এন কমা টি নিতে হবে। আর এখানে যেহেতু আমার দা প্লাস নাউন প্লাস ইন এন্ড ডিএম আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ইট নেব, ঠিক আছে। তার মানে এটার আনসারটা হচ্ছে ডিডেন্ট ইট। ওকে, এরপরটা দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট, রিডিং ইজ এ গুড হ্যাবিট, এই যে এখানে রিড হচ্ছে পড়া, এটা বার আমরা সবাই জানি, আর এখানে বার্বের সাথে একটা আইএনজি যুক্ত আছে, তার মানে হচ্ছে রিডিং, রিডিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে এখানে ইজ আছে, আর এটা যেহেতু আমার একটা জিরান, সাবজেক্টটা যেহেতু জিরান, তাহলে আমরা এখানে জিরানের পরিবর্তে আমরা এই জিরান থাকলে আমাদের যে প্রনাউনটা নেব সেটা হচ্ছে ইট নেব। আর এখানে আছে ইট, যেহেতু এটা এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, তার মানে এটা আনসারটা হবে ইজেন্ট ইট। ওকে, এটা কী হয়ে যাবে? ইজেন্ট ইট। ওকে, এরপর দেখো দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন, দেয়ার আছে, তারপর হচ্ছে এই স্যাক্রিফাইস হচ্ছে একটা নাউন, তাও এখানে দেখো স্যাক্রিফাইসের সাথে কি কোনো এস আছে? এস নাই, এস না থাকার কারণে এটা হচ্ছে আমার একটা সিঙ্গুলার নাউন, তো সেই হিসাবে এখানে এর প্রনাউনটা হবে ইট।
দেয়ার প্লাস সিঙ্গুলার নাউন হলে হচ্ছে আমার ইট নেব আমরা, ঠিক আছে। তাহলে দেখো এখানে হ্যাজ আছে, নেগেটিভ কোনো শব্দ নেই, তাহলে উত্তরটা হবে হ্যাজেন্ট, ঠিক আছে, হ্যাজেন্ট। আর আমরা কী নেব, ইট নেব এখানে, ইট। আর অবশ্যই শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, ওকে। এরপরে দেখো ইট ইজ এ ম্যাটার অফ রাইট, ইট এখানে সাবজেক্ট হিসেবে আছে, তাহলে এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে এটার আনসার কী হবে, ইজেন্ট ইট, ওকে। এটার আনসার হবে ইজেন্ট ইট। এরপরে দেখো শেষেরটা, সামথিং ইজ বেটার দেন নাথিং, এখানে যে সাবজেক্টটা কি, সামথিং, তাহলে এখানে উত্তরটা হবে ইজেন্ট ইট, কারণ সামথিং থাকলে কী হবে, সামথিং, এনিথিং, নাথিং যাই থাকো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রনাউনটা ইট নেব, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে প্রনাউনটা নেব ইট, তাহলে এটা উত্তর হবে ইজেন্ট ইট, ওকে। তো আশা করি তোমরা এই নিয়মগুলো ভালো করে বুঝছো এবং পাশাপাশি যে এক্সাম্পলগুলো আমরা দিয়েছি এখানে এগুলোও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা এর পরের নিয়মটা দেখি। এখানে 4 নম্বর নিয়মটা দেখি। 4 নম্বর নিয়মে প্রথমে বলছে দেখো, বডি বা ওয়ানযুক্ত কোনো শব্দ বাক্যের সাবজেক্ট হয় তাহলে সর্বদা তার প্রনাউন হিসেবে আমরা দে নেব। এটা কী রকম, যেমন তুমি বলতে পারো যে এভরিবডি, এভরিওয়ান এরকম, বা সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন বাক্যের শুরুতে বলবে অবশ্যই সেক্ষেত্রে আমরা প্রনাউনটা নেব দে, ওকে। তার মানে বডি আর ওয়ানযুক্ত যে কোনো শব্দ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু প্রনাউনটা কী নেবা, দে নেবা, ওকে। এরপরের নিয়মটা কি, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এরা সর্বদা কী হয়, দে হবে। তুমি যদি দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ আছে তাহলে সেই ক্ষেত্রে তুমি কী নেবা, দে নেবা। দোজ আর দিস অথবা অল দ্বারা শুরু হলে সেন্টেন্সটা অবশ্যই আমরা দে নেব, ওকে, যে সেন্টেন্সটা দোজ আর দিস দ্বারা শুরু হয়। এরপরে বলছে সাবজেক্ট যদি প্লুরাল নাউন হয় সেই ক্ষেত্রে আমরা কী নেব, দে নেব, ওকে। ফর দ্য পিপল, মেনি পিপল, সাম পিপল, এই ধরনের সেন্টেন্স ক্ষেত্রে এখানে কিন্তু সাম পিপলও থাকতে পারে, দ্য পিপলও থাকতে পারে, বা শুধু পিপলও থাকতে পারে, যে অনেকজন বোঝে তাহলে সেক্ষেত্রে আমরা দে নেব, ঠিক আছে। আমরা এখানে দে ব্যবহার করব, ওকে। একটু এক্সাম্পলটা দেখি তাহলে তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এখানে কোনো নেগেটিভ শব্দ আছে না, কোনো নট নাই, কিছু নেই, তাহলে এখানে মেন ভার্ব কোনটা, লাইকস। তো দেখো লাইকসের ক্ষেত্রে লাইকস থাকলে জানি আমরা যদি ভার্বটা যদি এস থাকে তাহলে সেই হিসেবে আমরা ডাজ নেব, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এই ধরনের সেন্টেন্স দে যদি হয়, দের সাথে দে যেহেতু প্লোরাল, তো সেক্ষেত্রে তুমি ভার্বটা তোমার অবশ্যই ডো নিতে হবে, ডো, ঠিক আছে। তোমার কী নিতে হবে, দেহের সাথে আমরা ডো বসে, এই কারণে আমাদের কিন্তু এখানে যখন আনসারটা করব আমাদের ডো নট নিতে হবে, মনে রাখতে হবে, কারণ হিয়ের সাথে আমরা এখানে হিয়ের পরে যদি আমরা ডো নিতাম তাহলে কি ডো হইতো না, হিয়ের পরে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কিন্তু এস ইএস যুক্ত হয়ে যেত, হি ডাস, কিন্তু দে যখন বসায় দের পরে কিন্তু আমরা ডো ব্যবহার করি, প্লোরাল, এই কারণে সাবজেক্টে প্লোরাল হলে ভার্ব প্লোরাল, ওকে। এক্ষেত্রে আমাদের আনসারটা হবে ডো নট, ডো নট দে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের আনসারটা কী হবে, ডো নট দে, আর অবশ্যই কিন্তু এগুলো শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, ওকে। এরপর দেখো নোবডি ফোন্ড, তো নোবডি কিন্তু নোবডি যেহেতু শুরুতে আছে এর প্রনাউনটা তোমার দে হবে, ঠিক আছে, কিন্তু এটা কি নেগেটিভ হবে না পজিটিভে হবে, যেহেতু নোবডি আমরা কিন্তু প্রথম নিয়মটার মধ্যে দেখে আসছে যে যদি নোবডি থাকে তাহলে কিন্তু নট হয় না, তার মানে। আর এখানে দেখো ফোন্ড, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্মে আছে, ইডি যুক্ত আছে, ইডি যুক্ত যে কোনোটাই হচ্ছে তোমার ভার্বের 3 নম্বর, ডো হবে না, ডাস হবে না, আমার হবে কি, আমার হবে হচ্ছে ডিড, ওকে। তাহলে এটা আনসারটা হবে ডিড দে, কারণ নট তো হবে না, বুঝাইতে পারছি বিষয়টা। এরপরে দেখো সামওয়ান উইল গো দেয়ার, ওকে, বাক্যের শুরুতে যেহেতু সামওয়ান আছে তার মানে আমাদের ইয়াটা হবে, প্রনাউনটা হবে দে। আর এখন দেখো ভার্ব আছে উইল, উইলের ক্ষেত্রে কী হয়, ওন্ট, ঠিক আছে, আর হচ্ছে তোমার দে, তাহলে আনসার হবে ওন্ট দে, ওকে। এরপর দেখো দা পোর, এই যে পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা দা আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আর নট, এই যে আমরা একটা নট পাইছি, ঠিক আছে, নট পাইছি, এখানে যদি নট পাও
তার মানে এই যে আনসারটা করবা এই আনসারই কিন্তু কখনো নোট হবে না, ঠিক আছে। তাহলে এটা আনসারটা কী হবে, দ্য পোর থাকলে কী হবে, আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ থাকলে কী হবে, এই যে এখানে নিয়মটা, এই যে এই নিয়মটা অ্যাডজেক্টিভ থাকলে তার প্রনাউন কিন্তু আমাদের দে নেব, দে। ওকে, তাহলে এখানে নেব আর দে, ঠিক আছে। আমরা কি নেব, আর দে নেব। ওকে, দেখো দিস দ্বারা শুরু হয়েছে, তো দিস দ্বারা শুরু হলে এখানে আমরা দিস আর পেন্সিলস, এক্ষেত্রে আমাদের আনসারটা হবে কিন্তু আরেন্ট দে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু আরেন্ট দে হবে। এরপর দোজ দ্বারা শুরু হয়েছে, দেখো দোজ আর মাই বুকস, তাহলে এখানে দোজ দ্বারা শুরু হয়েছে, এটাও কিন্তু আনসারটা আরেন্ট দে হবে। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং। ওকে, দেখো এখানে এই বাক্যে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগেরটা হচ্ছে আমাদের সাবজেক্ট দ্য মেমোরিজ কি এস আছে, তার মানে হচ্ছে প্লোরাল নাউন। বাক্য যদি প্লোরাল নাউন কোনো সময় সাবজেক্ট হয় তাহলে অবশ্যই তার প্রনাউনটা আমাদের দে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রনাউনটা হবে দে। তাহলে এটা আনসার হবে, এখানে দেখো আর আছে, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে আরেন্ট দে, ঠিক আছে। আরেন্ট দে আমরা এখানে বসাই দেব। এবার দেখো নান বাট আর অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল। ওকে, দেখো এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, এখানে নান আছে, নান বাট, এই নান বাট কিন্তু একটা হচ্ছে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি নান বাট আছে আর এখানে যদি তোমার আর আছে তাহলে হবে আর দে, এই যে এখানে নাউনটা কিন্তু তোমার প্লোরাল, এখানে কিন্তু এস আছে, এই যে দেখছো। ওকে, তা আর দে। এরপর দেখো বাট অল ক্যান নট, এই যে এখানে ক্যান নটের সাথে নট আছে, তার মানে আনসারটা হবে ক্যান দে, বুঝতে পারছি। এটা আনসারটা কী হবে, ক্যান দে, এই যে এটা। তাহলে এখানে এই চারের যে নিয়মগুলো, এই নিয়মগুলো একটু ভালো করে দেখবা, কারণ এখান থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষা বারবার প্রশ্ন আসছে। 2024 সালে কিন্তু এখান থেকে 4টা বোর্ডে হুবহু প্রশ্ন দিয়েছে এই নিয়মগুলো থেকে। তো অবশ্যই তোমরা এই নিয়মগুলো খুব ভালো করে চর্চা করবা, ঠিক আছে। চলো আমরা এরপরের নিয়মটা দেখি। 5 নম্বর নিয়মটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 2024 সালে কিন্তু এখান থেকে অনেকগুলো বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে। ওকে, দেখো প্রথম নিয়মটা কী বলছে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশকে নিয়ে আমরা টেক করব। কমপ্লেক্স সেন্টেন্সের যদি দ্বিতীয় অংশটা দিয়ে যদি বাক্যের অর্থ প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় অংশটাকে নিয়ে আমরা কী করব, টেক কোশ্চেনটা করব। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে যে অংশটা জোর প্রকাশ করবে সেটিকে আমরা টেক করব। ওকে, তার মানে হচ্ছে 2টা অংশ থাকবে, এরপরে এখানে 2টা অংশের মধ্যে যে অংশটাই আমাদের জোর প্রকাশ করবে, সবচেয়ে বেশি অর্থ দিবে, সেটিকে আমরা টেক হিসেবে করব। ওকে, এরপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নাউনের প্রনাউনটিকে টেক করব, টেকে বসাবো। মানে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে নাউনটা দেওয়া থাকবে সেই নাউনের অনুসারে আমরা প্রনাউনটা বসাবো। যদি আমাদের যেমন দ্য বয় থাকে তাহলে বয়ের প্রনাউন কী হবে, হি। আমাদের যদি দ্য বার্ড থাকে তো বার্ডের প্রনাউন কি, ইট। এরকম যেমন দ্য ফ্লাওয়ার থাকে, ফ্লাওয়ারের প্রনাউন কী নেব, ইট। তো এরকমভাবে আমরা প্রনাউনটা নেব, কি নাউন যেটা থাকবে সেটার প্রনাউনটা আমরা ওইখানে বসাবো। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট। ওকে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা অবশ্যই দ্যাটের আগের অংশকে ট্যাগ করব, ঠিক আছে। দ্যাটের আগের অংশকে, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। ওকে, সেন্টেন্সের শুরুতে যদি এই যে অফ আস বলতে দেখি, যেমন একটা অল লাগাই দিবে, যে অল অফ আস, অল অফ ইউ, অল অফ দেম, এরকম থাকলে হচ্ছে আমরা এর প্রনাউনটা নেব দে। ওকে, পর বাক্যে যদি আমাদের হ্যাভ টু, হ্যাজ টু থাকে তাহলে তার পরিবর্তে আমরা ডো নেব, আর হ্যাড টু থাকলে আমরা ডিড নেব। এখানে মনে রাখতে হবে শুধু হ্যাভ থাকলে আমরা হ্যাভ নেব, আর যদি হ্যাভের সাথে টু যুক্ত থাকে, যে এই টুটা যুক্ত থাকে, তখন কিন্তু আমরা এর পরিবর্তে আমরা ডো নেব। ওকে, ফাইন। আর্থ, মুন, কান্ট্রি, শিপ, রিভার, মাদারল্যান্ড, এদের প্রনাউন সর্বদা সি হয়। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু একবারে ব্যতিক্রম, যে পৃথিবী, মুন, চাঁদ, কান্ট্রি, দেশ, শিপ, জাহাজ, রিভার, নদী, মাদারল্যান্ড, মাতৃভূমি, এদের ক্ষেত্রে প্রনাউনটা কিন্তু সর্বদা সি হবে, সি। ওকে, দেখো চলো আমরা এই এক্সাম্পলগুলো একটু দেখি। এখানে দেখো প্রথমটা কি বলছে, ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। ওকে, তাহলে আমরা এখানে দেখো এই যে ইফ আছে, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স।
তুমি কমপ্লেক্স সেন্টেন্সটা কীভাবে চিনবা? যদি দুইটা সাবজেক্ট আর দুইটা ভার্ব থাকে তাহলে মনে করবা ওই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের বলছি দ্বিতীয় অংশটাকে ধরবো। তাহলে দেখো ইফ ইউ ওয়ান্ট, এখানে একটা কমা আছে, এই কমা অংশ আমরা বাদ দিয়ে দেব, বাদ দিয়ে আমরা এই অংশটা ধরবো, এই অংশটা। ওকে, তা আই উইল হেল্প ইউ, এটা ইংলিশ, এটা এখানে দেখো কোনো নেগেটিভ কোনো শব্দ নাই। তা নেগেটিভ শব্দ না থাকলে তাহলে এটা আনসার হবে উইলের জন্য আমরা কী দেবো? উইলের জন্য দেবো আমরা ওন্ট। আর আয়ের জন্য আছে আমার আই, কারণ আই আমরা জানি প্রথম নিয়মটা দেখে আসছি যে আই, হি, সি, দে এরা যেভাবে সাবজেক্টে থাকবে এরা এইভাবেই আসবে, এদের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এটা আনসার হবে ওন্ট আই। হি ইজ অনেস্ট ম্যান অ্যান্ড এভরিবডি লাইকস হিম। এখন দেখো এই যে এন্ড আছে, এন্ড বাট অর ইয়েট এই শব্দগুলো যদি থাকে সেন্টেন্সের মাঝখানে তাহলে মনে করবো সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও আমার দুইটা ভার্ব অবশ্যই থাকবে। আর এখানে দেখো হি ইজ এ অনেস্ট ম্যান, এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। আবার এভরিবডি লাইকস হিম, এটাও একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। এখন তুমি চাইলে এটার প্রথম অংশকেও টেক করতে পারবা, আবার দ্বিতীয় অংশকেও টেক করতে পারবা। তো যে কোনো একটাকে তুমি ধরে টেক করতে পারবা। আর এখানে তুমি যেটা দিয়ে টেক করো সমস্যা নেই, কিন্তু আনসার তোমার সঠিক হবে। ওকে, তোমার আনসার কিন্তু সঠিক হবে। এখন তোমার ফ্রেন্ড যদি প্রথমটা দিয়ে করছে, তুমি দ্বিতীয়টা দিয়ে করছো, এর মানে এই না যে তোমার আনসারটা ভুল, তোমার আনসারটা কিন্তু সঠিক হবে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় অংশটাকে ধরে যদি করি তাহলে দেখো এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, এভরিবডি লাইকস হিম। তো এভরিবডি থাকলে দে প্রনাউন আসনি। ওকে, তা আর লাইকসের জন্য আমরা এখানে ডাচ দেওয়ার কথা, কিন্তু ডাচ হবে না, কারণ দের সাথে ডাচ হয় না, হয় কি ডো। তাহলে ডো, আর এখানে যে এন কমা টি ডোন্ট, আর আমরা প্রনাউন দেবো কি দে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরটা দেখো হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এটা কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, হাউ হোয়াট দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হবে তাহলে এটা মনে রাখবা, এবং বাক্যের শেষে যদি ভার্ব থাকে তাহলে এটা ধরবা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে দেখো সিংস হচ্ছে ভার্ব, আর এছাড়া এখানে কোনো কিন্তু নেগেটিভ শব্দ নেই। আর দ্য বার্ড হচ্ছে এখানে সাবজেক্ট, মানে নাউনটা, আমরা যে নাউনটা নিয়মটা দেখে আসছি, যে নিয়ম নাউনকে আমরা এই নাউনের প্রনাউনটাকে আমরা ব্যবহার করব টেকের ক্ষেত্রে। তাহলে দেখো সিংস, এস আছে, এস থাকলে কী আসে বলো তো? ডাজ। এখানে ডাজ আর এন কমাটি দিয়ে ডাজেন্ট। আর দ্য বাটের কারণে আমরা কী দেবো? একটা ইট। তার আনসার হচ্ছে ডাজেন্ট ইট। ওকে, আসলে এটা বুঝে গেছো। আর এটা কিন্তু 2024 সালে 3টা না 4টা বোর্ডে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসছে। খুব ভালোভাবে এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের। উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড। ওকে, এই দেখো উই পাইছো, হোপ পাইছো, দ্যাট পাইছো। এই যে দ্যাট আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্যাটের আগের অংশটাকে নেব। তো দ্যাটের আগের অংশ কোনটা? উই হোপ, শুধু এটাকে আমরা টেক করব, উই হোপ। ওকে, তাহলে দেখো হোপ এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে এটার জন্য আমরা নিয়ে আসবো কি? এখানে কোনো নেগেটিভ নেই, তার মানে এটার জন্য নিয়ে আসবো ডো, এন কমা টি, ডোন্ট। আর উইর জন্য আমরা উই দেব। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো অল অফ ইউ, অল অফ দেম, অল অফ আস। তো এইগুলো থাকলে আমরা বলছি এই যে এখানে যদি অল অফের পরে যদি তুমি ইউ দেখো তাহলে প্রনাউনটা কিন্তু ইউ হবে। অল অফের পরে দেম আছে, দেম থাকলে তুমি এখানে প্রনাউনটা দেবা দে। অল অফ আস আছে, আস থাকলে কী দেবা? উই। ওকে, আর এখানে দেখো ওয়ার আছে, আর আছে, অ্যাটেন্ডেড আছে। ওয়ার থাকলে কী হয়? এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে এখানে ওয়ারের জন্য কী দিবা? ওয়ারেন্ট। ঠিক আছে, আর এর জন্য কী দিবা? আরেন্ট। আর অ্যাটেন্ডেন্ট এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে থাকলে কী দিবা? ডিডেন্ট। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরটা দেখি, দেখো হি হ্যাজ টু স্টাডি মোর। এই যে এখানে হ্যাজ টু এর পরে এখানে টু আছে, এই যে হ্যাজ টু, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা ডো নেব। ঠিক আছে, এটার জন্য কী নেব? ডো নেব। এই যে ডোন্ট, ডোন্ট, আর সাবজেক্ট আছে হি, এই যে আমরা হি নেব প্রশ্নবোধক চিহ্ন। এই যে হ্যাড টু, হ্যাড টুর জন্য পাস্ট টেন্স আছে, এই কারণে আমরা কী নেব? ডিডেন্ট। কোনো নেগেটিভ শব্দ নাই, এর লাগে আমরা ডিডেন্ট। আর সাবজেক্ট হচ্ছে আই, আমরা নেব ডিডেন্ট আই।
এবার দেখো হ্যাভ টু থাকলে আমার ডোন্ট, আর উই সাবজেক্ট আছে উই নেব, ডোন্ট উই। দ্য মুন শাইন্স, এতে এস আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কী নেব, ডাজ। এক্ষেত্রে আমরা কী নেব, ডাজ। আর যেহেতু নেগেটিভ শব্দ নেই, উত্তর কী হবে, ডাজেন্ট। আর এখানে দ্য মুন থাকার কারণে আমরা নেব প্রনাউনটা নেব সি, ঠিক আছে। তো ডাজেন্ট সি, এটা হচ্ছে আমার আনসার। আশা করি বিষয়টা একবার ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আর এই 5 নম্বর নিয়মটা তোমাদের জন্য কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আর এই 5 নম্বর নিয়মের কোশ্চেন আসলেই পরীক্ষা কিন্তু স্টুডেন্টরা কিন্তু এই প্রশ্নগুলো ধরতে পারে না, যে কোনটা ধরবে কোনটা কি করবে। তো আশা করি এই নিয়মটা খুব ভালোভাবে দেখে সুন্দরভাবে বুঝে তারপরে তুমি এটা বারবার প্র্যাকটিস করবা এই ধরনের কোশ্চেনগুলো। আর আমার ক্লাসটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম আরও চমৎকার ক্লাস পেতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।